হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন এখানে একটা বড়ি গাছ আছে, যেটাকে অনেকে আমরা কুলো বলি। তো এখানে বড়ি গাছটাতে আমাদের আঞ্চলিক ভাষায় এটা আমরা বড়ি গাছই বলি। তো বড়ি গাছে অনেক বড়ি পেকে গেছে। তো এখন আমরা এগুলো পাড়বো। পাড়ার পরে এগুলো আজকে আমি আচার করে আপনাদেরকে দেখাবো। তো ১ম এ আমি বড়ি গাছ থেকে বড়ি পেড়ে নিতেছি। তো কাছ থেকে আপনাদেরকে দেখাইতেছি, অনেক সুন্দর লাগতেছে বড়িগুলো আর খেতে খুব সুন্দর টেস্টি। তো বড়ই পাড়তেছে, দেখতে পাচ্ছেন গাছটা হালকা হালকা নড়তেছে। তো আপনাদেরকে আমি ডিটেলসে দেখাইতে পারলাম না বড়ই পাড়াটা, তো সেজন্য আমি দুঃখিত। তো আমি আপনাদেরকে বড়ি কুড়ানোর পরে সেই বড়িগুলো দেখাবো। তো বড়ি পেকে গেছে খুব সুন্দরভাবে, সেটা পেড়ে আমি এখন এটা শুকাতে দেব। তো বড়িগুলো সব আমি কুড়িয়ে নিয়ে এটা একটা বলে রাখছি। তো এখন আমি এই বড়িগুলো শুকাতে দেব। আমি মাত্র ২ দিন এই বড়ি শুকাবো, আমি খুব বেশি শুকাবো না। কারণ খুব বেশি শুকালে আচারটা যদিও অনেক দিন বেশি থাকে, ঘরে রাখা যায়, কিন্তু তারপরেও আচারটা গলে না, শক্ত শক্ত থেকে যায়। সেজন্য আমি আজকে অন্যরকম একটা আচার বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমি বড়ই শুকনা দিতেছি, আমি একটা পাটিতে ভালোভাবে পাটিটা মুছে নিছি। তো এখন এটা উঠোনে আমি এই পাটিটা পেতে তারপরে আমি বড়িগুলো শুকনা দিতেছি। তো বড়িগুলো আমি মেলে দিলাম। বড়ি মার্বেলের মতো তো গোল, সেজন্য জায়গা জায়গা ফাঁকা ফাঁকা থেকে যাইতেছে। তো আমি যেই বড়িগুলো একেবারে ছোট মানে কাঁচা, সেগুলো আমি বাছতেছি, বেছে এগুলো আমি ফেলে দেব। শুধু ভালো বড়িগুলো নিতেছি। তো আমার বড়িগুলো বাছা হয়ে গেছে। যেই ২-১টা কাঁচা রঙের আছে, এটা কালকেই লাল হয়ে যাবে একেবারে। অবশ্য ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো আমি ২ দিন শুকানোর পরে এটা আচার দেব। তো প্রচণ্ড রোদ এখন, খুব তাড়াতাড়ি এটা শুকিয়ে যাবে। তো আমি কালকে এটা শুকানোর পরে আচার দেব, টক ঝাল মিষ্টি আচার। তো অনেকেই কুলের আচার খুব পছন্দ করেন। আমারও খুব ভালো লাগে এই বড়ির আচার, কুল বা বড়ি যেটাই আমরা বলি না কেন। তো দেখতে পাচ্ছেন আজকে আমি এই বড়ইগুলো ধুয়ে নিছি খুব সুন্দরভাবে। দেখেন আজকে এটার কালারটা একেবারে টকটকে লাল হয়ে গেছে ২ দিন শুকানোর পরে। সবগুলো বড়ই একেবারে একই রকম হয়ে গেছে। তো আমি বড়ইগুলোর বোটাগুলো ভালোভাবে বেছে ফেলে দিতেছি। তো বড়র এগুলো ফেলার পরে আমি আচার দেব। আমি আজকে আপনাদেরকে সিদ্ধ করব না, বড়িগুলো সিদ্ধ না করে আপনাদেরকে আজকে আমি দেখাবো একেবারে আচার বসানো। তো এভাবে আপনারা যদি আচার করেন, আসলে আচারটা টেস্টটা একই রকম হবে, সময়টা একটু কম লাগবে। আপনারা এইভাবে বাসায় ট্রাই করতে পারেন। তো বড়ির বোটাগুলো আমি ফেলে দিতেছি। তো ভালোভাবে তো বড়িগুলো আমি ধুয়ে নিছি। এখন আমি এগুলো পানি থেকে তুলে তারপরে আমি পানি ঝরা দিয়ে আচার দেব, যাতে পানিটা প্রথমেই এটার ভিতরে না লাগে। তো পরে আমি চিনির সাথে পানি দিয়ে নেব। তো বোঁটাগুলো ফেলতে অনেকটা সময় লাগে, আপনারা সবাই জানেন। বড়ির বোঁটাগুলো একেবারে ছোট ছোট হয়। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কি উপকরণ দিয়ে আমি আজকে আচার তৈরি করতেছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন ধনিয়া আছে, চিনি আছে, তারপরে শুকনা মরিচ আছে, পাঁচফোড়ন আছে, জিরা আছে, তারপরে দেখা যাইতেছে লং এলাচি এবং তেজপাতা আছে। তো এইসব উপকরণ দিয়ে আজকে আমি আচার তৈরি করব। যদিও অনেকে মনে করেন যে পাঁচফোড়ন দিলে এসবের আর কিছু লাগে না। তো আমি এখানে বড়ির পরিমাণটা খুব বেশি, সেজন্য
আমি এই সব মশলাগুলো এক্সট্রা দিতেছি, কেননা আমার মনে হয় এই সব মশলাগুলো পাঁচফোড়নের চেয়েও বেশি ভালো হয় এগুলো দিয়ে যদি আমরা আচার করি। তো দেখতে পাচ্ছেন লং এলাচি, চিনি, এগুলো তো আমি আগেই বলছি। তারপরে সরিষার তেল আছে, দারুচিনি আছে, লবঙ্গ আছে। এইসব উপকরণ দিয়ে আজকে আমি আচার তৈরি করব। লবণ তো অবশ্যই দেব। তো আমার বড়িগুলো বাছা হয়ে গেছে, এখন আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম। তো কড়াই বসিয়ে দেওয়ার পরে আমি এতে প্রথমে শুকনা মরিচগুলো ভালোভাবে ভেজে নিতেছি। তো শুকনা মরিচগুলো আমি নাড়াচাড়া করে ভালোভাবে ভাজতেছি। তো আপনারা সবাই জানেন আচারের জন্য শুকনা মরিচ খুব বেশি কালচে করে ভাজতে হয় না, হালকা ভাজতে হয়, যেটাতে আচারের কালারটা সুন্দর থাকে। তো আমার শুকনা মরিচ ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিতেছি। আপনারা এইসব উপকরণ দিলে পাঁচফোড়ন যদি নাও দেন তারপরও আচারের স্বাদটা খুব টেস্টি হবে, তাতেও সমস্যা নাই, আপনারা পাঁচফোড়ন নাই দিতে পারেন, পাঁচফোড়নটা অপশনাল। আমি আপনাদেরকে এই যে এগুলো দেখাইতেছি উপকরণ, এগুলো দিলে এমনিতেই আচার মজার হয়, পাঁচফোড়নের প্রয়োজন হয় না। তারপর আপনাদেরকে আমি অল্প করে পাঁচফোড়ন দিয়ে দেখাইলাম। তো এরপরে আমি ধনিয়া ভাজতেছি, যেটা আমাদের বাড়িতে গৃহস্থের বাড়িতে সবসময় থাকে। আমি ধনিয়া ভাজলাম, তারপরে এখন আমি পাঁচফোড়ন ভেজে নিতেছি। তো পাঁচফোড়ন একেবারে চুলা বন্ধ করে হালকা যে চুলাতে যেই তাপটা থাকে সেই তাপটা দিয়ে আমি ভাজতেছি। এখানে জাল করার প্রয়োজন নাই, তাহলে এটা পুড়ে যাবে, আর এটা পুড়ে গেলে তো তিতো হয়ে যাবে, এটা টেস্ট নষ্ট হয়ে যাবে। সেজন্য আমি বন্ধ চুলাতে এটা আমি ভাজতেছি, তাই একটু সময় লাগতেছে। তো হয়ে গেছে আমার পাঁচফোড়ন ভাজা। আমি এখন পাঁচফোড়ন নামিয়ে জিরা দিয়ে দিলাম, যেটা আমরা রান্নায় ব্যবহার করি। আস্ত জিরা আমি ভেজে নিতেছি, এগুলো আমি সব উপকরণগুলো পাটায় বেটে নেব, শিলপাটায়। তো এখন আমি লবঙ্গ, দারচিনি, এলাচ এগুলো ভাজতেছি, এটাও আমি ভেজে নিলাম। তো এটা অর্ধেকটা ভাজার পরে আমি তেজপাতা 3টা তেজপাতা দিয়ে দিতেছি, কারণ এটা ভাজার সাথে সাথে যদি একই সাথে আমি তেজপাতা দিয়ে দিই তাহলে তেজপাতাগুলো পুড়ে যাবে, সেজন্য আমি তেজপাতা আগে দিইনি। এটা অর্ধেক ভাজার পরে আমি 3টা তেজপাতা দিয়ে দিলাম, এটা একটু মচমচে করার জন্য। এটাও আমি সেই একইভাবে জাল না করে শুধু চুলা যে তাপটা থাকে আমি এতক্ষণ যেটা করলাম সেই তাপটুকু দিয়েই আমি এটা ভাজতেছি। তো এটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটা উঠাই ফেলবো। তো আমার একটু উল্টে পাল্টে নিলাম। তো তেজপাতাগুলো ভাজা হওয়ার পরে আমি এগুলো নামিয়ে ফেললাম। তো নামিয়ে ফেলতেছি, দেখতে পাচ্ছেন আমি এগুলো উঠিয়ে নিলাম। তো হয়ে গেছে আমার আজকে ভাজির কাজ, সবগুলো উপকরণ আমার ভাজা হয়ে গেছে। তো লবঙ্গ এবং তেজপাতা আমি সেগুলো নামিয়ে নিলাম। তো আমি এখন কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ আমি ভেজে নিছি। তো এখন আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিতেছি। তো জাল ধরানোর পরে আমি চুলাতে এখন তারপরে কড়াইতে তেল দিয়ে দিতেছি। তেলটা একটু গরম হলে আমি
বড়ইগুলো দিয়ে দেব। তো আমি এখানে আমার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, কিন্তু আপনাদের যার যেরকম তেল পছন্দ সেরকম দিয়ে নেবেন, তার অনুযায়ী দিয়ে নেবেন। অনেকে তেল বেশি দিলে মনে হয় যে আচারটা খুব ভালো হয়েছে মনে করেন, সেজন্য সে বেশি দিয়ে নিতে পারেন। কিন্তু আমি একটু আচারের তেলটা কম পছন্দ করি, সেজন্য আমি একটু অল্পই দিলাম। তো আমি কড়াইতে এখন তেলের ভিতরে এখন বড়িগুলো দিয়ে দিলাম, সাথে লবণও দিয়ে দিলাম। এখন আমি চিনিও দিয়ে দেব। এভাবে আমি সব চিনি এবং লবণ দিয়ে এখন জাল করব। আর মশলাগুলো গুঁড়ো করে তারপরে আমি অর্ধেকটা দেব, অর্ধেকটা রেখে দেব লাস্টে। যখন হয়ে যাবে নামানোর সময় আমি ওটা দিয়ে নামিয়ে নেব। তো এখন আমি এগুলো নাড়াচাড়া করে নিতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার বড়িগুলো কিন্তু খুব শুকনো না, মাঝারি শুকনো, যেটা অর্ধেকটা শুকনো বলি আমাদের ভাষায় আমরা। দেখতে পাচ্ছেন? তো এখন আমি এগুলো নাড়াচাড়া করে চিনি দেওয়ার পরে তো পানি দিয়ে দিলাম। তো পানিটা কতটা পরিমাণ দিলাম আপনাদেরকে তা দেখাইতেছি। আমি যেহেতু একটু নরম গলানো আচার বানাবো, সেজন্য একটু পানিটা বেশি দিছি। তো আপনাদেরকে আমি একটা দেখাইতেছি যে কতটা নরম বড়িটা। দেখতে পাচ্ছেন একেবারে টুপ 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 করতেছে। এরকম নরম, খুব বেশি শুকাই নাই আমি এই জন্য, কারণ আমার খুব বেশি শুকাইলে আমার আচারটা যেন কেমন লাগে, খটখটে লাগে, সেজন্য আমি খুব বেশি শুকাই নিই। তো আমি প্রথমে এখন ভাজা মশলাগুলো গুঁড়ো করতেছি পাটাতে। তো প্রথমে আমি শুকনা মরিচগুলো গুঁড়ো করে নিতেছি। তো আমি গুঁড়ো করে খুব বেশি মিহি গুঁড়ো করব না, কারণ এটা খুব বেশি মিহি গুঁড়া লাগে না। সেজন্য আমি এই যে দেখতে পাচ্ছেন এরকম মাঝারি ধরনের গুঁড়ো করে নিছি আমি। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে অনেকটাই। তো এরকমটাই আমি আচার ইউজ করব। তো এরপরে আমি ধনিয়া গুঁড়া করতেছি, যেটা ভাজার সময় আপনাদেরকে আমি দেখাইছিলাম। ধনিয়া গোটা ধনিয়া আমি গুঁড়ো করতেছি, এটা ভেজে নিয়েছিলাম আগেই। তো এরপরে আমি ধনিয়া গুঁড়োর পরে আমি জিরা গুঁড়ো করতেছি। এই সবগুলো উপকরণ আমি একসাথে 3 ভাগে আলাদা আলাদা করে রাখবো। এরপরে আমি সেই ভেজে রাখা তেজপাতাগুলো হাতে আমি একটু ছিঁড়ে দিলাম, আর দারুচিনিগুলো বেটে নিতেছি, লবঙ্গ এবং এলাচগুলো আমি রেখে দিছি। ওগুলো বাটার প্রয়োজন নেই, এগুলো আস্ত দিলেই হবে। তো এরপরে আমি ভাজা পাঁচফোড়নগুলো গুঁড়ো করে নিতেছি। তো পাঁচফোড়নগুলো আমি গুঁড়ো করে নিলাম, দেখতে পাচ্ছেন। এই একইভাবে আপনারা সবগুলো উপকরণ এইভাবে পাটায় বেটে নিতে পারেন একসাথ করেও, কিন্তু আমি আলাদা আলাদা করে বাটলাম। তো এ পর্যায়ে আমার আচারটা আপনাদেরকে আমি দেখাইতেছি। তো এখন আমি হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, যাতে যেহেতু আমি মরিচের গুঁড়া আস্ত মরিচ আমি কম ইউজ করছি, সেজন্য আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এটা অপশনাল, এটা আপনারা ইচ্ছে হলে দিতে পারেন, না ইচ্ছে হলে দিবেন না, সমস্যা নেই। কিন্তু একটু মরিচের গুঁড়া দিলে একটু ঝাল হলে একটু ভালো লাগে খেতে। তো আমি এগুলো দিয়ে নাড়াচাড়া করে নিতেছি। তো এটা আপনারা মরিচের গুঁড়া প্রথমেও দিয়ে দিতে পারেন, কিন্তু দিয়ে দিলে এটা কি হবে, এটা
তেলের আঁচটা একটু কালচে হয়ে যাবে, সেজন্য আমি এটা পরে দিছি। আপনারা চাইলে প্রথমেও দিয়ে দিতে পারেন। আর হলুদের গুঁড়াটা অপশনাল, এটা আমি আপনাদেরকে আগেই বলছি। তো এখন আমার সবগুলো মশলা ভাজা হয়ে গেছে, বাটাবাটি হয়ে গেছে। তো বাটাবাটি করার পরে আমি এগুলো অর্ধেকটা পরিমাণ আমি দিয়ে দেব আচারে, যেটা ফ্লেভারটা মিশে যাবে। তারপরে নামানোর সময় আমি বাকি অর্ধেকটা যেটা রেখে দেব সেটা আমি নামানোর সময় দিয়ে নামিয়ে নেব। তো শুকনো মরিচ গুঁড়াটা আমি পুরোটাই দিয়ে দেব, এটা আমি রাখবো না, কারণ ঝালটা বোঝার জন্য এটা প্রথমেই দিতে হয়। তো পাঁচফোড়নের গুঁড়াটা আমি দিয়ে দিতেছি। তো লবঙ্গ এবং তেজপাতা সবগুলো আমি দিয়ে দিলাম। এর সাথে আমি একটা আস্ত তেজপাতাও রেখে দিছি, সেটা আমি আস্তই দেব। যেহেতু আমি বড়ি খুব বেশি শুকাই নাই, সেজন্য আমার আচারটা এরকম গলানো হয়েছে, কারণ বড়িটা মাঝারি শুকনা ছিল। তো দেখতে পাচ্ছেন অনেকটা গালানো হয়েছে। এই গালানো আচার তৈরি করতে গেলে আপনারা এইভাবে করলেই বেস্ট হয়। আপনারা যারা আমার ভিডিওটা প্রথম দেখতেছেন তারা অবশ্যই এই ভিডিওটা ফলো করবেন। ফলো করলে আপনারা এরকম করে যদি বাড়িতে আপনারা গালানো আচার যদি বানান, তা যদি এরকম করে বানান আপনাদের জন্য খুব সুবিধা হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং কি টেস্টটাও খুব ভালো হবে। আর যদি মনে করেন আস্তে আস্তে বানাবেন, তাহলে আপনারা এই প্রসেসটা এরকম করলে হবে না। সেটা আমি আপনাদেরকে আমার আরেকটা ভিডিওতে অবশ্যই এটা দেখাবো, আস্তে আস্তে রাখতে গেলে আপনারা কিভাবে আচার করবেন। তো আজকে আমি আপনাদেরকে গালানো আচারটাই দেখালাম, টক ঝাল মিষ্টি আচারটা। তো আমি আস্ত তেজপাতাটাও দিয়ে দিছি, আপনারা দেখছেন। লবণ তো প্রথমেই দিয়ে দিছি। এরপরও আমি এটা টেস্ট করে দেখবো এটা লবণ এবং মিষ্টি সব কিছু ঠিক আছে কিনা। তো আমার আচারটা প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। দেখেন কাছ থেকে আমি দেখাইতেছি, একেবারে গালানো হয়ে গেছে। তো আমি আগেই বলছিলাম যে আমি যে অর্ধেকটা মশলা রেখে দিছিলাম পাঁচফোড়নের এবং ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো মিশানো, সেটা আমি লাস্টে দেব। তো সেটা আমি এখন দিয়ে তারপর নামিয়ে নেব। তো আমি একটু লবণ টেস্ট করে দেখলাম। তো আমি সেই আস্ত রাখা অর্ধেকটা মশলা সবগুলো দিয়ে দিতেছি, আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো আমি একই সাথে দিয়ে দিলাম। তো দর্শক বন্ধুরা, আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা লাইক করবেন এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না যে আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার আচারটা একেবারে ফুল রেডি। এটা গালানো আচার, এটা এর চেয়ে বেশি আপনারা শুকাতে যাবেন না, তাহলে কিন্তু এটা তলায় লেগে যাবে, আর লেগে গেলে এটা গন্ধ হয়ে যাবে, এটা তিতো হয়ে যাবে, এটাকে খেতেই পারবেন না। সেজন্য আপনারা গলানো আচার ঠিক এরকম রাখবেন, ভেজা। তো শুকাতে গেলে এটা তলায় লেগে যাবে, কড়াইয়ের তলায়, আর লেগে গেলে যেটা আপনারা সবাই জানেন সেটা তিতো হয়ে যায়। তো আমি আবারও দেখতেছি টেস্ট করে যে এটা টেস্টটা কেমন হয়েছে। তো খুব ভালো হয়েছে টেস্টটা, আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আর আপনারা যদি আমার এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আপনাদের সবারই ভালো লাগবে। তো আমি এখন একটা বাটিতে এটা সার্ভ করতেছি খাওয়ার জন্য।
তো আমি একটা বাটিতে এটা সাফ করে আপনাদেরকে দেখাইতেছি যে কেমন হয়েছে আসলে আচারটা, কতটা ঘন বা কতটা নরম হয়েছে। আর টেস্টটা কেমন হবে আপনারা এখনই বুঝতে পারবেন সেটা দেখলে। এটাতে আপনারা ফুড কালারও ইউজ করতে পারেন যদি আপনাদের মনে হয় যে এটা একটু কালার হবে বা একটু কালার হলে ভালো হতো, তাহলে আপনারা ফুড কালারও ইউজ করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার, এটা অপশনাল। দিলে ভালো হয়। আবার যারা মনে করেন যে না কোনো কালারের প্রয়োজন নাই, এটা অরিজিনাল কালার, এটাই বেস্ট, তাদের জন্য তারা এরকম করেই খেতে পারেন। তো এই তো দেখেন আমার আচার তৈরি হয়ে গেছে একেবারে। এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন যারা আমার দর্শক আছেন। যারা আমার ভিডিও এখনও দেখেন নাই, এটা নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আপনাদের একটা লাইক আমার আগামী ভিডিও করার অনুপ্রেরণা। তো দর্শক বন্ধুরা, এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।